অরিত্র বোস, বয়স ২৭, সদ্য একটা বড় আইটি কোম্পানিতে চাকরি পেয়ে কলকাতা ছেড়ে মফস্বলের শহর দুর্গাপুরে এসেছে। কোম্পানির দেওয়া কোয়ার্টারটা শহর থেকে একটু বাইরে, বেশ শান্ত আর খোলামেলা জায়গায়। কিন্তু এই শান্ত পরিবেশের একটা অসুবিধা ছিল। অফিস থেকে কোয়ার্টারে ফেরার রাস্তাটা প্রায় ১০ কিলোমিটার লম্বা, যার অর্ধেকটাই ছিল ঘন জঙ্গলের মধ্য দিয়ে। স্থানীয়রা একে বলত মায়াপুর রোড। দিনের বেলায় রাস্তাটা সুন্দর হলেও রাত নামলেই কেমন যেন একটা রহস্যময় আর ভুতুড়ে চেহারা নিত। অরিত্রর প্রায়ই অফিস থেকে ফিরতে রাত হতো। প্রথম কয়েক সপ্তাহ সে কিছুই অস্বাভাবিক দেখেনি, কিন্তু আস্তে আস্তে তার কানে আসতে লাগল কিছু অদ্ভুত গুজব। অফিসের কলিগরা মজা করে বলত, অরিত্রদা, মায়াপুর রোড দিয়ে এত রাতে একা ফিরো না, ও রাস্তায় বিপদ আছে। অরিত্র হেসে উড়িয়ে দিত, কিসের বিপদ, ডাকাত নাকি? না রে ভাই, ডাকাতের চেয়েও ভয়ঙ্কর কিছু, একজন সিনিয়র কলিগ গম্ভীর মুখে বলেছিলেন। ওখানে একটা লাল গাড়ি বেরোয়, পুরনো মডেলের। অরিত্রর কাছে ব্যাপারটা হাস্যকর মনে হয়েছিল। ভূতের গল্পে তার বিশ্বাস ছিল না। সে তার সেকেন্ড হ্যান্ড গাড়িতে গান চালিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরত। কিন্তু সেই রাতের পর থেকে তার বিশ্বাস টলে যেতে শুরু করল। সেদিন ছিল অমাবস্যা, চারদিক নিকষ কালো অন্ধকারে ঢাকা। অরিত্র অফিস থেকে ফিরছিল রাত প্রায় ১২টায়। মায়াপুর রোডে ঢুকতেই তার গাড়ির হেডলাইটের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ রিয়ারভিউ মিরার এসে দেখল অনেক দূর থেকে দুটো উজ্জ্বল আলো তীব্র গতিতে এগিয়ে আসছে, একটা গাড়ি। অরিত্র নিজের গাড়িটা রাস্তার ধারে চাপিয়ে নিল যাতে পেছনের গাড়িটা সহজে বেরিয়ে যেতে পারে। কিন্তু গাড়িটা পাশ দিয়ে যাওয়ার সময় অরিত্রর বুকের ভেতরটা ধক করে উঠল। গাড়িটা ছিল টকটকে লাল রঙের, একটা পুরনো মডেলের অ্যাম্বাসাডার। কিন্তু তার গতি ছিল অবিশ্বাস্য, যেন একটা লাল বিদ্যুৎ ঝলক তার পাশ দিয়ে বেরিয়ে গেল। অরিত্র কিছু বোঝার আগেই গাড়িটা সামনের বাঁকে অদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা অদ্ভুত লাগলেও অরিত্র ভাবল হয়তো কোনো মাতাল ড্রাইভার হবে। সে আবার গাড়ি চালাতে শুরু করল। কিন্তু কয়েক মিনিট পর সামনের বাঁক ঘুরতেই সে আবার গাড়িটাকে দেখল। এবার গাড়িটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, হেডলাইট নেভানো। অরিত্র পাশ দিয়ে যাওয়ার সময় কৌতূহলবশত ভেতরে তাকানোর চেষ্টা করল, কিন্তু কাঁচগুলো এতটাই কালো ছিল যে কিছুই দেখা গেল না। সে যত এগোতে লাগল ততই তার মনে হতে লাগল কেউ তাকে অনুসরণ করছে। বারবার রিয়ারভিউ মিরারে তাকাচ্ছিল সে, কিন্তু পেছনে কেউ ছিল না। বুকের ভেতর একটা অজানা ভয় দানা বাঁধতে শুরু করল। ঠিক তখনই তার গাড়ির রেডিওটা আপনা আপনি চালু হয়ে গেল। কোনো স্টেশন চলছিল না, শুধু একটা অস্পষ্ট শিসের শব্দ ভেসে আসছিল, যেন কেউ পুরনো দিনের কোনো সুর ভাজছে। অরিত্র কাঁপা কাঁপা হাতে রেডিওটা বন্ধ করে দিল। ঠিক সেই মুহূর্তে সে আবার রিয়ারভিউ মিরারে দেখল সেই লাল গাড়িটাকে। এবার সেটা ঠিক তার গাড়ির পেছনে। দূরত্ব এতটাই কম যে অরিত্রর মনে হচ্ছিল এখনই ধাক্কা লাগবে। লাল গাড়ির জোরালো হেডলাইটের আলোয় তার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। অরিত্রর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে গাড়ির গতি বাড়াল, কিন্তু লাল গাড়িটাও গতি বাড়াল। অরিত্রর গাড়ির স্পিডোমিটার যখন ১০০ ছুঁই ছুঁই, লাল গাড়িটা তখনও তার পেছনে সেটে আছে। হঠাৎ অরিত্রর কানে একটা কান্নার শব্দ ভেসে এলো, একটা বাচ্চার কান্নার আওয়াজ, যা যেন লাল গাড়িটার ভেতর থেকে আসছে। ভয়ে অরিত্রর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে প্রাণপণে স্টিয়ারিং ধরে গাড়ি ছোটাতে লাগল। জঙ্গলের শেষ মাথায় এসে যখন লোকালয়ের আলো দেখা গেল, তখন সে শেষবারের মতো রিয়ারভিউ মিরারে তাকাল। পেছনে কেউ ছিল না। লাল গাড়িটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সেদিন রাতে অরিত্র আর ঘুমাতে পারেনি। বাচ্চার কান্নার শব্দ আর সেই লাল গাড়িটা তার চোখের সামনে ভাসছিল। পরের কয়েকদিন অরিত্র ভয়ে ভয়ে অফিস যেত আর সন্ধ্যা নামার আগেই বাড়ি ফেরার চেষ্টা করত। কিন্তু সেই রাতের ঘটনাটা তার মাথা থেকে যাচ্ছিল না। সে সিদ্ধান্ত নিল এই রহস্যের শেষ দেখে ছাড়বে। একদিন অফিস ছুটির পর সে মায়াপুর রোডের শুরুর দিকে একটা পুরনো চায়ের দোকানে গেল। দোকানের মালিক হরিদা একজন বয়স্ক লোক, বহু বছর ধরে এখানে দোকান চালাচ্ছেন। অরিত্র একটা চায়ের অর্ডার দিয়ে কথায় কথায় লাল গাড়িটার প্রসঙ্গ তুলল। হরিদার মুখটা সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেল। তিনি চারপাশে একবার দেখে নিয়ে চাপা গলায় বললেন, বাবু, ও জিনিসটার কথা মুখে আনতে নেই, ওটা ভালো নয়। অরিত্রর কৌতূহল আরও বাড়ল। সে হরিদার কাছে কাকতি মিনতি করতে লাগল। প্রথমে রাজি না হলেও পরে হরিদা বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় ১৫ বছর আগের কথা। এই শহরে একজন নতুন ডাক্তার এসেছিলেন। নাম ডক্টর অনিরুদ্ধ সেন। খুব ভালো মানুষ ছিলেন। তার স্ত্রী আর ৫ বছরের একটা ছোট্ট মেয়ে ছিল, নাম ছিল পিউ। ডাক্তার সাহেব একটা নতুন লাল রঙের অ্যাম্বাসেডর কিনেছিলেন।
পরিবারকে নিয়ে প্রায়ই এই রাস্তা দিয়ে লং ড্রাইভে যেতেন। হরিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেদিনও ছিল এমনই এক বর্ষার রাত। ডাক্তার সাহেব তার স্ত্রী আর মেয়েকে নিয়ে ফিরছিলেন। হঠাৎ কোত্থেকে একটা মদের চুরো ট্রাক উল্টো দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে গাড়িটাকে। অ্যাক্সিডেন্টটা এত ভয়ঙ্কর ছিল যে গাড়িটা দুমড়ে মুচড়ে যায়। ডাক্তার সাহেব ছিটকে বাইরে পড়ে যান, কিন্তু তার স্ত্রী আর মেয়ে ভেতরেই আটকে পড়েন। তারপরই গাড়িটাতে আগুন ধরে যায়। অরিত্রর বুকের ভেতরটা কেঁপে উঠল। হরিদা বলে চললেন, রাস্তার ধারে দাঁড়িয়ে ডাক্তার সাহেব দেখেছিলেন তার চোখের সামনে তার স্ত্রী আর মেয়ে জীবন্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তিনি কিছুই করতে পারেননি। ওই দৃশ্য দেখে তিনি পাগল হয়ে যান। কয়েক মাস পর তিনিও মারা যান। লোকে বলে সেই থেকে প্রতি অমাবস্যায় বা ঘন অন্ধকার রাতে ডক্টর সেনের অতৃপ্ত আত্মা তার সেই পোড়া গাড়িটা নিয়ে এই রাস্তায় ফেরে। সে নাকি কাউকে খুঁজে বেড়ায়, তার স্ত্রী আর মেয়েকে। হরিদা থামলেন, কাপা কাপা গলায় যোগ করলেন, অনেকেই দেখেছে ওই গাড়ি। যারা দেখেছে তাদের অনেকেই আর স্বাভাবিক জীবন কাটাতে পারেনি। গাড়িটা নাকি শুধু দেখা দেয় না, পিছু নেয়। যারা ভয় পেয়ে গাড়ির গতি বাড়ায় তাদের অ্যাক্সিডেন্ট করিয়ে ছাড়ে। ওটা আসলে চায় তার মতো কষ্ট অন্যরাও পাক। গল্পটা শুনে অরিত্রর সারা শরীর অসাড় হয়ে গেল। সে বুঝতে পারছিল সে কি ভয়ঙ্কর বিপদের মুখ থেকে ফিরে এসেছে। হরিধার গল্প শোনার পর অরিত্র ঠিক করেছিল সে আর রাতে ওই রাস্তা দিয়ে ফিরবে না। কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। প্রায় ১ মাস পরের ঘটনা। সেদিন দুর্গাপুরে তুমুল ঝড় বৃষ্টি। অফিসের একটা জরুরি কাজের জন্য তার ফিরতে অনেক রাত হয়ে গেল, প্রায় 11:30। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে আর থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। অন্য কোনো রাস্তা দিয়ে ফেরার উপায় ছিল না, কারণ বাকি রাস্তাগুলো জলে ডুবে গিয়েছিল। অরিত্রর বুকের ভেতরটা টাকছিল, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। সে মনে সাহস জুগিয়ে গাড়ি স্টার্ট করল। মায়াপুর রোডে ঢোকার পর থেকেই তার স্নায়ুর ওপর চাপ বাড়তে লাগল। বৃষ্টির ঝাপটায় সামনের কিছুই প্রায় দেখা যাচ্ছিল না। গাড়ির ওয়াইপার অবিরাম কাজ করে যাচ্ছিল। হঠাৎ করেই গাড়ির ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। বাইরের ঝড়ের শব্দ ছাপিয়ে অরিত্রর কানে আবার সেই শিসের শব্দটা ভেসে এলো। তার গাড়ির রেডিও বন্ধ ছিল, তবুও শব্দটা স্পষ্ট। অরিত্র বুঝতে পারল সে আসছে। সে রিয়রভিউ মিররে তাকাল। হ্যাঁ, ঠিক তাই, পেছনের সেই টকটকে লাল গাড়িটা। বৃষ্টির মধ্যেও তার রং যেন জলজল করছে। অরিত্রর মনে হল যে সে একটা দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছে। লাল গাড়িটা ধীরে ধীরে তার গাড়ির পাশে এসে দাঁড়াল। অরিত্র আর চোখে তাকাল। বিদ্যুতের এক ঝলকানিতে সে যা দেখল তাতে তার রক্ত জল হয়ে গেল। চালকের আসনে কেউ নেই, স্টিয়ারিংটা নিজে থেকেই ঘুরছে। আর পেছনের সিটে একজন মহিলা বসে আছেন। তার পরনে একটা লাল শাড়ি। মহিলার মুখটা পোড়া, বিভৎস। তার কোলে বসে আছে একটা ছোট্ট মেয়ে, তার জামাটাও পোড়া। মেয়েটা ফ্যাল ফ্যাল করে অরিত্রর দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো ভাষা নেই, শুধু অনন্ত শূন্যতা। অরিত্র ভয়ে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। লাল গাড়িটা হঠাৎ গতি বাড়িয়ে তার সামনে এসে পথ আটকে দাঁড়াল। অরিত্র সজোরে ব্রেক কষল। তার গাড়িটা লাল গাড়িটার ঠিক পেছনে এসে থামল। গাড়ির ভেতর থেকে সেই বাচ্চার কান্নার শব্দ তীব্র থেকে তীব্রতর হতে লাগল। সঙ্গে যোগ হলো একজন মহিলার যন্ত্রণা কাতর আর্তনাদ। অরিত্রর মনে হলো তার কানের পর্দা ফেটে যাবে। সে চোখ বন্ধ করে ফেলল। সে বুঝতে পারছিল আজ তার শেষ দিন। মৃত্যুর অপেক্ষায় চোখ বন্ধ করে বসেছিল অরিত্র। তার চোখের সামনে ভেসে উঠছিল হরিদার বলা সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য। একটা অসহায় বাবা তার স্ত্রী আর সন্তানকে চোখের সামনে পুড়ে যেতে দেখছে। হঠাৎ করেই অরিত্রর ভয়টা কমে গেল। তার জায়গায় জন্ম নিল একটা তীব্র সহানুভূতি। এরা তো শয়তান নয়, এরা তো অসহায় আত্মা। যন্ত্রণার কষ্ট তাদের এমন করে তুলেছে। অরিত্র চোখ খুলল। লাল গাড়িটা তখনও তার সামনে দাঁড়িয়ে। কান্নার শব্দ ভেসে আসছে। অরিত্র একটা গভীর শ্বাস নিল। সে যা করতে চলেছিল তা হয়তো পাগলামি, কিন্তু এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। সে কাঁপা কাঁপা হাতে নিজের গাড়ির দরজা খুলল। ঝড়ের ঝাপটা আর বৃষ্টির জল তার সারা শরীর ভিজিয়ে দিল। সে গাড়ি থেকে নেমে ধীর পায়ে লাল গাড়িটার দিকে এগিয়ে গেল। গাড়িটার যত কাছে সে যাচ্ছিল, পোড়া মাংসের একটা তীব্র গন্ধ তার নাকে এসে ধাক্কা মারছিল। কান্নার শব্দও বাড়ছিল। সে গাড়িটার চালকের দিকের জানালার পাশে গিয়ে দাঁড়াল। ভেতরে তখন আর কাউকে দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকার।
অরিত্র ভাঙা গলায় যতটা সম্ভব শান্তভাবে বলল, আমি জানি আপনাদের অনেক কষ্ট, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি বুঝতে পারছি আপনাদের যন্ত্রণা। তার কথা শেষ হতেই কান্নার শব্দটা হঠাৎ থেমে গেল। গাড়ির ভেতর থেকে একটা ফিসফিসিয়নি ভেসে এলো, আমাদের মুক্তি দাও, আমাদের শান্তি দাও। অরিত্র বলল, আপনাদের মুক্তি হোক, শান্তিতে থাকুন আপনারা। এই কথাগুলো বলার সাথে সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। লাল গাড়িটা কাঁপতে শুরু করল, তার লাল রংটা ধীরে ধীরে ফ্যাকাশে হতে লাগল। গাড়িটা আর বাস্তব মনে হচ্ছিল না, যেন একটা ছায়া মূর্তি। কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল, শুধু রেখে গেল একটা পোড়া গন্ধ আর রাস্তার উপর জমে থাকা বৃষ্টির জল। অরিত্র অনেকক্ষণ সেই শূন্য রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ঝড় থেমে গিয়েছিল, আকাশ পরিষ্কার হতে শুরু করেছিল। সে ধীর পায়ে নিজের গাড়িতে ফিরে এলো। সারা শরীর কাঁপছিল, কিন্তু মনে একটা অদ্ভুত শান্তি। সে বাড়ি ফিরে এলো। সেই রাতের পর থেকে মায়াপুর রোডে আর কখনো সেই লাল গাড়িটাকে দেখা যায়নি। অরিত্র জীবনও স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু গল্পের শেষটা এখানেই নয়। কয়েক মাস পরে এক সকালে অরিত্র তার গাড়িটা পরিষ্কার করছিল। পেছনের সিট পরিষ্কার করতে গিয়ে সে সিটের নিচে একটা জিনিস খুঁজে পেল। জিনিসটা হাতে নিতেই তার সারা শরীর আবার সেই হাড় হিম করা ভয়ে কেঁপে উঠল। এটা ছিল একটা ছোট পুরনো পোড়া লাল বল। বলটা কোত্থেকে এলো অরিত্র জানে না। তার গাড়িতে কোনোদিন কোনো বাচ্চা চড়েনি। সে বুঝতে পারল তারা হয়তো চলে গেছে, কিন্তু যাওয়ার আগে তাদের যন্ত্রণার একটা ছোট্ট অংশ তার জন্য রেখে গেছে, একটা স্মারক, যা তাকে সারা জীবন মনে করিয়ে দেবে সেই ভয়ঙ্কর রাতের কথা, সেই লাল গাড়ির কথা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।